দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতেই থাকছে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে বিস্তারিত সংবাদ। এনকাউন্টার, খতম প্রভাস মণ্ডল। বারুইপুর কাণ্ডে মধ্যরাতে পুনর্নির্মাণ। বঙ্গে এবার শুরু যোগী রাজ্য উত্তরপ্রদেশের ইউপি 2.0 মডেল। সড়ক বিরোধীরা। মমতার মিছিলে বিজেপির ব্যাপক হামলা। তৃণমূল সমর্থকদের মাটিতে ফেলে ব্যাপক মারধর। ডিম বৃষ্টি, রণক্ষেত্র হাজরায় পুলিশের লাঠিচার্জ, আটক প্রচুর। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি, লাল সতর্কবার্তা জারি। ব্যাপক বর্ষণের সতর্কবার্তা উত্তরবঙ্গে। কেজরিওয়ালের দিল্লির শখের শীর্ষমহল বাসভবনকে গেস্ট হাউসে রূপান্তরিত করছে দিল্লির নতুন বিজেপি সরকার। ইরানের সঙ্গে আলোচনায় কোনো লাভ নেই, ফের ইরানের ওপর ভয়াবহ হামলা আমেরিকার। ফের বাড়ছে জ্বালানির দাম। অপরদিকে কমে গেল অনেকটাই সোনালী ধাতু সোনার মূল্য। আজকের বাজার দর কত, বিস্তারিত জানাবো। এসআইআরের কারণে বহু বৈধ ভোটারের নাম হয়েছে বাদ। ভোটার লিস্ট থেকে এবার শুরু হলো রাজ্যের রেশন কার্ড বাতিল। ইতিমধ্যে শুরু হলো রেশন কার্ড বাতিল, বিস্তারিত জানাবো। দুই হিন্দু যুক্ত হলো ওয়াকফ বোর্ডে, তুমুল বিতর্ক মধ্যপ্রদেশ জুড়ে, ক্ষুব্ধ মুসলিম সংগঠনগুলি। অবশেষে ককরোচ জনতা পার্টির এক্স স্যান্ডেল ফিরিয়ে দিতে নির্দেশ দিল্লি হাইকোর্টের। প্রত্যেকটি খবর বিস্তারিত জানাবো, শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। কোন এলাকা থেকে সংবাদ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিছিলে ব্যাপক হামলা বিজেপির। ডিম বৃষ্টি, রণক্ষেত্র হাজরায় পুলিশের লাঠিচার্জ, আটক বহু। ব্যাপক মারধর তৃণমূল কর্মী সমর্থকদের। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের মিছিলে বুধবার ব্যাপক হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে কর্মসূচি শুরুর পরেই পদে পদে বিজেপি বাধা দিয়েছে বলে অভিযোগ। মিছিল শেষ হওয়ার মুহূর্তে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে হাজরা মোড়। তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, ডিম ছোড়া হয়েছে, গালিগালাজের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সমস্তটাই ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ার ক্যামেরায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে লাঠিচার্জ শুরু করে পুলিশ। মমতা ব্যানার্জির দাবি করেছেন হাইকোর্টের অনুমতি নিয়ে তৃণমূল মিছিল করেছে, অথচ বিজেপি যখন হামলা চালালো তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যদিও হামলার অভিযোগ নাস্যাৎ করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, নির্বাচনের পর আমরা আমাদের 3 জন কর্মীকে হারিয়েছি, তৃণমূল হত্যা করেছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারত, কিন্তু সেই পথে আমরা হাঁটিনি। ওটা সুস্থ রাজনীতির পথ নয়। তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক, সাংসদরা সুস্থ রয়েছেন, আর ডিম তৃণমূলকে ছুটছে। আমরা কি করতে পারি? বারুইপুরে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত কর্মসূচি নিয়েছিল তৃণমূলের ছাত্র যুব আইটি সেলের কর্মীরা। বালিগঞ্জ ফাঁড়ি থেকে তৃণমূলের মিছিল আটকাবার চেষ্টা শুরু করে বিজেপি। মিছিল হাজরা মোড়ের কাছে চলে আসার সময় পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। ঘটনাচক্রে এদিন হাজরা মোড়ে একটি ছোট মঞ্চ বেঁধেছিল বিজেপি। মাইকে সজোরে বাজানো হচ্ছিল তৃণমূল ফাইলচোর গানটি। হাজিরে ছিলেন বিজেপির কয়েকশো কর্মী। অভিযোগ, ওই জমায়েত থেকেই তৃণমূল কর্মীদের ব্যাপক পেটানো হয়, মারধর করা হয়। সঙ্গে অনবরত ডিম বৃষ্টি। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন। তৃণমূলের আইটি সেলের কর্মী উপাসনা চৌধুরীকে মোটর বাইক থেকে ফেলে দিয়ে বিজেপি চড়া হয়েছে বলে অভিযোগ, যেটা ক্যামেরায় ধরা পড়েছে। হাজরা মোড়ের সামনে বিজেপির স্টেজ থেকে ঘোষণা করা হয়, তৃণমূলের চোর গুন্ডাদের আজ বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমরা জিতে গিয়েছি। এরপর বিজেপির মহিলা কর্মীরা রাস্তায় নেমে ডিজে বক্স বাজিয়ে নাচতে শুরু করে, উল্লাস করতে থাকে। পরে পুলিশ এসে তাদের হটিয়ে দেয়। যারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছিল তাদেরকে প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যাওয়া হয়। যদিও রোজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও। মমতা ব্যানার্জি জানিয়েছেন, হাইকোর্ট আমাকে শান্তিপূর্ণভাবে মিছিল করবার অনুমতি দিয়েছিল। আমরা সেই রকম কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেও পুলিশ বিজেপির হয়ে কাজ করেছে। মিছিলে তৃণমূলের ছেলেদের পিটিয়েছে বিজেপি। আমাদের 25 জন গুরুতর আহত হয়েছেন। মমতা নিজের গাড়িতে চাপিয়ে কর্মীদেরকে হাসপাতালে পাঠান। বিয়ের মরশুমের শুরুতে ফের কমল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার কলকাতায় 24 ক্যারেট সোনার 10 গ্রামের দর ছিল 1,43,550 টাকা। অথচ একদিন আগে মঙ্গলবার সেই দর ছিল 1,45,150 টাকা। অর্থাৎ একদিনে দর কমেছে 1,600 টাকা। কমেছে 22 ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দামও। শহরে এদিন ওই সোনার দর গিয়েছে 10 গ্রাম পিছু 1,36,450 টাকা। এক্ষেত্রেও দাম কমেছে 1,500 টাকা। এদিন কেজি প্রতি রূপোর দাম কমেছে 4,900 টাকার কাছাকাছি। বুধবার 1 কিলো খুচরো রূপোর দর ছিল 2,25,400 টাকা। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির ফের অবনতি হওয়ায় সোনার দামে তার প্রভাব পড়েছে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। চালু হয়েছে নতুন ওয়াকফ আইন।
সে আইন মেনে ওয়াকফ বোর্ডে নিয়োগ করা হয়েছে 2 জন হিন্দু সদস্যকে। তারপরেই তুমুল বিতর্ক শুরু হলো মধ্যপ্রদেশ জুড়ে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যের মুসলিম সংগঠনগুলির মধ্যে, কারণ এতদিন পর্যন্ত ওয়াকফ বোর্ডে মুসলিম ব্যতীত কেউ থাকতে পারত না। আইন পরিবর্তনের পর মধ্যপ্রদেশের নবগঠিত ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য হিসেবে ইন্দোরের মনোজ মালপানি এবং রাকগড়ের অনিমেষ ভার্গবকে নিয়োগ করেছে মোহন যাদব সরকার। তারপরেই বিরাট বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রদেশের মুসলিম সংগঠনগুলি। রাজ্যের ওয়াকফ বোর্ডকে সম্প্রতি ঢেলে সাজিয়েছে মধ্যপ্রদেশ সরকার। তাদের দাবি, মধ্যপ্রদেশ দেশের প্রথম রাজ্য যারা ওয়াকফ সংশোধনী আইন 2025 মেনে ওয়াকফ বোর্ড পুনর্গঠন করেছে। ডক্টর সানোয়ার প্যাটেলকে ফের ওই নতুন বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। 10 সদস্যদের মধ্যে রয়েছেন নাজমা হেপতুল্লাহ, আতিফ আকিল, ফাইজান খান, ফতেমা চৌধুরী, শাইস্তা সুলতানা, সাবানা খানরা। 2 হিন্দু সদস্য হিসেবে রয়েছেন মনোজ মালপানি এবং অনিমেষ ভার্গব। তারপরেই গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা। একটি ইসলামী সংস্থায় কেন হিন্দু সদস্য থাকবে তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মুসলিম সংগঠনগুলির মধ্যে। বিজেপি এবং সংঘ ঘনিষ্ঠ 2 জনকে নিয়োগ নিয়ে শুরু চড়িয়েছে কংগ্রেস। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ডক্টর সানোয়ার প্যাটেল অবশ্য জানিয়েছেন আদালতের নির্দেশ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিরোধিতার বদলে কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদকে পাশে থাকবার আহ্বান জানিয়েছেন তিনি। ফের অশান্তির কালো মেঘ পৃথিবীর বুকে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ আমেরিকার। ওদের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই। বুধবার সকালে স্পষ্ট ভাষাতে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই আরও বড়সড় আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছিলেন। আর রাতের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা সত্যি করে ইরানে হামলা চালালো আমেরিকা। ইরানের শহর বন্দর আব্বাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা বলে জানা যাচ্ছে। যদিও তেহরানের দাবি বেশিরভাগ মিসাইল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম গুলে মাটিতে আছড়ে পড়তে পারেনি। মঙ্গলবার থেকে পশ্চিম এশিয়ার আকাশে নতুন করে যুদ্ধের মেঘ ঘনাতে শুরু করে। ওই দিন হরমুজ প্রণালীতে 3টি পণ্যবাহী জাহাজের ড্রোন হামলার অভিযোগ ওঠে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর বিরুদ্ধে। বড় মাপের ক্ষতি হয় 2টি জাহাজের। পাল্টা হামলা চালায় মার্কিন সেনাও। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলের রেডার ব্যবস্থা সহ ইরানের 80টি জায়গায় হামলার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। জবাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার সহযোগী দেশগুলিতে টার্গেট করে তেহরান। আইআরজিসি, বাহরিন এবং কুয়েতে 85টি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান। এর মধ্যে রয়েছে বাহরিনের শেখ ইসা এয়ারবেসও। তেহরানের এই হামলার নিন্দায় সরব কুয়েত সহ অন্যান্য দেশ। এর মধ্যে বুধবার তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, আমার মনে হয় সবকিছু এবার শেষ। ওদের সঙ্গে আলোচনা চালানো মানে সময় নষ্ট করা। মধ্যস্থতাকারীরা চাইলে আলোচনা করতে পারে, তবে কিছু লাভ হবে না বলে মনে হয় আমার। ট্রাম্পের এই ঘোষণার পরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই চড়েছে। একই সঙ্গে হুমকির সুরে ট্রাম্প জানান, ইরানের জল পরিশোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র সহ অসামরিক পরিকাঠামোগুলোতে এবার ব্যাপক হামলা চালাবে আমেরিকা। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শীষ মহল বাসভবনকে এবার গেস্ট হাউস বানাচ্ছে বিজেপি সরকার। দিল্লির মসনদ হাতছাড়া হয়েছে আগেই, ত্যাগ করেছেন স্বাদের বাসভবন। কেজরিওয়ালের সেই বাসভবনকে এবার সরকারি গেস্ট হাউস এ পরিণত করবার সিদ্ধান্ত নিল দিল্লির বিজেপি সরকার। রাজধানীর 6 ফ্ল্যাগস্টাফ রোডের বাংলোটি এবার রাজ্য অতিথিশালা বা স্টেট গেস্ট হাউস এবং সংস্কৃতি কেন্দ্রে রূপান্তরিত করছে বিজেপি। কেজরির ওই বাসভবনকেই শীষ মহল আখ্যা দিয়েছিল একসময় বিজেপি। 2015 সাল থেকে প্রায় 10 বছর কেজরিওয়াল এবং তার পরিবার ওই বাড়িতেই থাকতেন। সূত্রের খবর, সেই বাংলোকে এবার আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অতিথিশালায় পরিণত করবে বিজেপি। গাড়ি রাখবার জন্য পার্কিং, ওয়েটিং রুম সহ বিভিন্ন জায়গার ব্যবস্থা করা হচ্ছে। অন্যান্য রাজ্য অতিথিশালার মতো এখানে নির্দিষ্ট ফি এর বিনিময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মন্ত্রী, সরকারি প্রতিনিধি দল, বিশিষ্ট অতিথি, দেশ বিদেশের উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনের সময় ওই বাংলোকে ঘিরে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বিধানসভায় ক্যাগের রিপোর্ট পেশ করেন। তাতে উল্লেখ ছিল বাংলোটির সংস্কারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল 8 কোটি টাকা। 2020 সালে কাজের বরাত দেওয়ার সময় তা বেড়ে দাঁড়ায় প্রায় 9.62 কোটি টাকা। কিন্তু 2022 সালের কাজ শেষ করার পর মোট খরচ বেড়ে দাঁড়ায় 34 কোটি টাকা, যা প্রাথমিক অনুমানের তুলনায় 340% বেশি। এই বিপুল ব্যয়কে হাতিয়ার করে বিজেপি কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। বাংলোটিকে শীষমহল বলে কটাক্ষ করে সেই সময় বিজেপি। এসআইআর। পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের আগে এসআইআরে বহু বৈধ ভোটার এর নাম হয়েছে ডিলিট। ভোটার তালিকায় নাম গেছে বাদ, এবার বাতিল হচ্ছে রেশন কার্ডও। নাম নেই ভোটার লিস্টে। ট্রাইব্যুনালে এবং সিএএতে আবেদন করে ওঠেনি নাম। এবার রেশনের তালিকা থেকে নাম বাদ শুরু হলো পশ্চিমবাংলার মাটিতে। ইতিমধ্যে নাম বাদ গেল শান্তিপুর থানা এলাকার বরজিয়াকুর গ্রামের একটি গোটা পরিবারের। নদিয়া শান্তিপুর থানা এলাকার বরজিয়াকুর গ্রামের বাসিন্দা মিঠুন সরকার। বাড়িতে রয়েছেন বাবা, মা, দাদা সহ মোট 4 জন সদস্য।
4 জনের ভোটার লিস্ট থেকে নাম গিয়েছে বাদ। ট্রাইব্যুনালে আবেদন, এমনকি সিএএতে আবেদন করেও ভোটার তালিকায় নাম তুলতে পারেননি তারা। আর এবার আচমকাই রেশনের তালিকা থেকে নাম বাদ পড়ল তাদের গোটা পরিবারের। পেশায় ফুলিয়ায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের অস্থায়ী কর্মী, 30 বছর বয়সী মিঠুন সরকারের বাবা কৃষক, মা গৃহবধূ, দাদা বাড়ির কাছে একটি ছোট খাবারের দোকান চালান। এদিন আর 5টি দিনের মতোই রেশন দোকানে রেশন তুলতে গিয়েছিলেন মিঠুন বাবু, কিন্তু রেশন দোকানে গিয়ে আঙ্গুলের ছাপ দিতেই দেখা যায় বায়োমেট্রিক মেশিনে তার এবং গোটা পরিবারের কোনো সদস্যের নাম দেখাচ্ছে না। রেশন দোকান থেকে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তার পরিবারের নাম রেশনের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে বলেও জানিয়েছেন তারা। তারপরে তিনি ট্রাইব্যুনালের আবেদন এবং সিএতে আবেদনের সমস্ত নথিপত্র নিয়ে তড়িঘড়ি শান্তিপুর বিডিও অফিসে ছোটেন, কিন্তু সেখানে গিয়ে মেলেনি কোনো আশা। মিঠুন সরকার জানান, বিডিও অফিস থেকে তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যেদিন ওই ভোটার লিস্টে নাম উঠবে আপনার, সেই দিন থেকে আবার রেশন পাওয়া শুরু হবে, তার আগে কিছুই করা সম্ভব নয়। অর্থাৎ আপনারা যারা ভিডিও দেখছেন অনেকেই বৈধ নাগরিক, এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তারাও কিন্তু সাবধান, আপনাদের কিন্তু এবার রেশন কার্ডটাও বাতিল হতে চলেছে। অবশেষে ককরোচ জনতা পার্টি বা সিজেপির এক্স হ্যান্ডেল ফেরানোর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। গত মে মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে সিজেপির অ্যাকাউন্টটি ব্লক করবার নির্দেশ দিয়েছিল মোদী সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। মঙ্গলবার দীপকের ওই আবেদন মঞ্জুর করল বিচারপতি স্বর্ণকান্তা শর্মার বেঞ্চ। আদালতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, 21 জুন রিনিটের আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে যাতে বিভ্রান্তি না ছড়িয়ে পড়ে তাই অ্যাকাউন্টটিকে ব্লক করা হয়েছিল। বিচারপতি শর্মা বলেন, ইতিমধ্যে নিট পরীক্ষা হয়ে গিয়েছে, তাই প্রাথমিক কারণটির আর প্রাসঙ্গিকতা নেই। এই পরিস্থিতিতে নির্দেশ প্রত্যাহার করা হলো, অ্যাকাউন্ট ফেরানোর আর্জি মঞ্জুর করা হলো। প্রসঙ্গত নিটের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, নিটের প্রশ্নপত্র ফাঁস, বেহাল দেশের শিক্ষা ব্যবস্থা সহ নানা ইস্যুতে 15 মে চালু হয়েছিল ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেলটি। তারপর থেকে পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে। গত 18 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে লাগাতার আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। এদিন দিল্লি হাইকোর্টের রায়ের পর অভিজিৎ দীপকের বার্তা, বাক স্বাধীনতার বড় জয়। অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ একাধিক দাবিতে গত 10 দিন ধরে যন্তর মন্তরে অনশন করছেন সোনাম ওয়াংচুক। তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে দীপকে জানিয়েছেন 6 কেজি ওজন কমেছে সোনাম ওয়াংচুকের, রক্তচাপও কমেছে। অভিজিতের প্রশ্ন, আর কবে মোদী সরকারের ঘুম ভাঙবে? এনকাউন্টার, খতম প্রভাস মণ্ডল। বারুইপুর কাণ্ডে মধ্যরাতে পুনর্নির্মাণ, বঙ্গে এবার শুরু ইউপি 2.0, প্রবল সরব বিরোধীরা। বারুইপুরে নাবালিকা অত্যাচার কাণ্ডে নয়া মোড়, এনকাউন্টারে খতম অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। শুনেছেন হয়তো আপনারা ইতিমধ্যেই, মঙ্গলবার রাত 12:45 নাগাদ ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নাবালিকার মৃতদেহ উদ্ধারস্থলে নিয়ে যাওয়া হয়। পুলিশ দাবি করছে সেই সময় সিটের সদস্য এক সাব ইন্সপেক্টর রনি সরকারের রিভলভার নাকি ছিনিয়ে গুলি চালিয়ে দেয় প্রভাস। চেষ্টা করে পালানোর, তখনই আত্মরক্ষার্থে পাল্টা 2 রাউন্ড গুলি চালায় সিটের সদস্য অপর এক সাব ইন্সপেক্টর অর্ঘ্য মণ্ডল। তাতেই মারাত্মক জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে প্রভাসকে। পালাবদলের বাংলায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন শুরু হয়েছে। ভোট প্রচারে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নারীদের ওপর অত্যাচারকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কথা দিয়ে গেলাম, কোর্টে পাঠাবো না, সকালে জমা বিকালে খরচ হয়ে যাবে। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্তের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারি কার্যকর করা হলো কি প্রশ্ন উঠছে। তবে সমাজ মাধ্যমে বিজেপির সোনারপুর উত্তরের বিধায়ক প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে পোস্ট করেছেন, সকালে জমা বিকেলে খরচ। এই ঘটনা ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। ঘটনার পুনর্নির্মাণে যাওয়া সিটের সদস্যদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। বারুইপুর থানায় একটি হত্যার মামলাও শুরু হয়েছে। রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের শীর্ষস্তর সক্রিয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকার বিষয়টি জানিয়েছে রাজ্য এবং জাতীয় মানব অধিকার কমিশনকে। পরিবারের সদস্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ সুরত হালনামা এবং ময়নাতদন্তের ভিডিওগ্রাফি হয়েছে। তাতেও অবশ্য বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। বিরোধীরা এই প্র্যাকটিসের সঙ্গে সরাসরি তুলনা টানছেন উত্তরপ্রদেশের যোগী রাজ্যের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য, কি চলছে বাংলায়? নতুন বাংলা ইউপি 2.0কে স্বাগত জানান এবার বাঙালিরা। সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের দাবি, তথ্য প্রমাণ লোপাটের জন্য ঠান্ডা মাথায় হত্যা করা হলো। যে ফর্মুলা অন্য রাজ্যে বিজেপি প্রয়োগ করছে, এবার পশ্চিম বাংলায় তাই শুরু হলো। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। ব্যাপক বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে। এই জেলাগুলি ছাড়াও 2 বর্ধমান জেলায় আজকে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আজকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার বেশ কিছু স্থানে। 2 দিনাজপুরে আজকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা ছাড়া উত্তরবঙ্গের কাছাকাছি রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা, সেই কারণেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে।